রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজ তোমাদেরকে রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় আলোচনা করব। তাহলে আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমে আমরা সাম্যাঙ্ক কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক নির্ধারণ করব। আমরা এই সম্পর্ক নির্ধারণের জন্য একটি সাধারণ রাসায়নিক বিক্রিয়া লিখতে পারি। যেমন আমরা একটি সাধারণ রাসায়নিক বিক্রিয়া কথা বিবেচনা করতে পারি। যেমন এ মূল এ গ্যাস বি মূল বি গ্যাসের সাথে বিক্রিয়া করে এল মূল এল গ্যাস এবং এম মূল এম গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়ায় এ বি এল এবং এম এর মোলার ঘনমাত্রা যদি যথাক্রমে এ বি সি এল এবং এম হয়, তাহলে ভরক্রিয়া সূত্রানুসারে কেসি সমান হচ্ছে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা উপরে লিখি এল এল ইন্টু এম এম ইন্টু ডট ডট থাকবে, কারণ আমার উৎপাদ এখানে আরও ছিল, সেগুলো আমরা লিখি নাই, বাই বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। বিক্রিয়ক হচ্ছে এ এবং বি, তাহলে এ এর মোলার ঘনমাত্রা হচ্ছে এই এ কে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখব, উপরে স্মল এম এল লিখব, ইন্টু বি বি ইন্টু বা এটাকে আমরা ঘনমাত্রাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এইভাবেও লিখতে পারি সি এল এল ইন্টু সি এম এম ইন্টু ডট ডট, এরপরে হবে সি এ এ ইন্টু সি বি বি ইন্টু ডট। এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম। যদি গ্যাসীয় বিক্রিয়ার কথা আমরা বিবেচনা করি তাহলে আমরা মোলার ঘনমাত্রাকে প্রকাশ করব আংশিক চাপে। সেই ক্ষেত্রে এ গ্যাস বি গ্যাস এল গ্যাস এবং এম গ্যাস এদের আংশিক চাপ যদি আমরা প্রকাশ করি পি এ পি বি পি এল ও পি এম দ্বারা, তাহলে আমরা সাম্যাঙ্কের রাশিমালা কেপি সমান লিখতে পারি। কেপি সমান লিখতে পারি অনুরূপভাবে, উপরে হবে উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল, নিচে হবে বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল, অর্থাৎ পি এল এল ইন্টু পি এম এম ইন্টু ড্র, পি এ এ ইন্টু পি বি বি ইন্টু ডট। এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, 1 নং সমীকরণ। এখন আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি সমান
পিবি সমান এন আর টি। এখানে টি তাপমাত্রায় আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি যে পিবি সমান এনআরটি। এখানে টি তাপমাত্রায় এন মোল গ্যাসকে যদি ভি আয়তনের কোনো পাত্রে বিক্রিয়া ঘটানো হয় এবং সেই গ্যাসের আংশিক চাপ যদি পি হয় তাহলে পিবি সমান এনআরটি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি और P সমান N/V RT বা P সমান CRT। এখানে N/V সমান হচ্ছে C, অর্থাৎ N হচ্ছে মূল সংখ্যা, V হচ্ছে আয়তন। তাইলে একক আয়তনে মূল সংখ্যাকে বলা হয় ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা। তাইলে এখানে C দ্বারা N/V এর পরিবর্তে C বসানো হলো, তাইলে P সমান CRT। এই P এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কি পাই? 1 নং সমীকরণে P এর মান CRT বসালে আমরা পাই KP সমান, এখানে ছিল CPLL, তাহলে সেখানে P এর জায়গায় বসবে CRTLL ইন্টু এখানে ছিল PMM, তাহলে সেখানে P এর জায়গায় আমরা বসাবো CRTMM ইন্টু ডট থাকবে, নিচে আবার হবে PAA, P এর জায়গায় বসবে CRTAA ইন্টু এটার পরিবর্তে বসবে CRTBB ইন্টু ডট। এখন আমরা সেটাকে ক্যালকুলেশন করি। CLL ইন্টু এটাকে আমরা লিখতে পারি RTL ইন্টু এটাকে আমরা যদি ভেঙে লিখি CMM ইন্টু RTM ইন্টু ডট ডট। নিচেও ঠিক অনুরূপভাবে আমরা লিখব CAA ইন্টু RTA ইন্টু CBB RTB ইন্টু ডট। এখানে দেখো যে এই C অর্থাৎ কনসেন্ট্রেশন বা ঘনত্ব হচ্ছে এখানে L এর, এই জন্য C এর নিম্নলিখন A লেখা হয়েছে। অনুরূপভাবে এইটাও M এর ঘনত্ব বোঝানো হয়েছে, কিন্তু RT এর নিচে কিন্তু এই L বা M এইসব থাকবে না। ঠিক অনুরূপভাবে এইখানে A এর ঘনত্ব বোঝানোর জন্য CA লেখা হয়েছে, B এর ঘনত্ব বোঝানোর জন্য CB লেখা হয়েছে। RT এর নিম্নলিখন A বা B হবে না, ঠিক আছে। এটাকে এখন আমরা বিন্যাস করে লিখতে পারি যে CLL ইন্টু CMM ইন্টু ডট ডট হলো, আবার নিচে হলো CAA ইন্টু
বি বি ইন্টু ডট ডট ইন্টু আরটিকে আমরা আলাদা করে ফেললাম। এইখানেও আরটি তার পাওয়ার হলো এল, এখানে আরটি পাওয়ার হলো এম। আমরা জানি যে গুণের সময় পাওয়ার ভিত্তি যদি একই হয়, যেমন এইখানেও আরটি এখানেও আরটি, তাহলে পাওয়ারগুলা গুণের সময় যোগ হবে আর ভাগের সময় বিয়োগ হবে। তাহলে এখানে পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি আর টি পাওয়ার হলো এল প্লাস এম প্লাস ডট। নিচে অনুরূপভাবে আর টি পাওয়ার হবে এ প্লাস বি প্লাস ডট। এখন আমরা এই সি এল এল এবং সি এম এম বাই সি এ ইন্টু সি বিবি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কে সি। আমরা প্রথমে যে সমীকরণটা লিখছিলাম সেখানে এটার পরিবর্তে এটার মান হচ্ছে কেসি, কেসি লিখতে পারি কেসি ইন্টু এখানে আরটি, আরটির পাওয়ার হচ্ছে এল প্লাস এম আর নিচে আরটির পাওয়ার হচ্ছে এ প্লাস বি। তাইলে আমরা নিয়ম অনুযায়ী লিখতে পারি আর টি এল প্লাস এম প্লাস ড্রো মাইনাস এ প্লাস বি প্লাস এ। তারপর আমরা লিখতে পারি কেসি আর টি। আমরা উৎপাদ সমূহের পাওয়ার এল প্লাস এম প্লাস ডট এটাকে যদি আমরা এন টু দ্বারা প্রকাশ করি তাহলে লিখতে পারি এন টু মাইনাস বিক্রিয়কের এই ঘাতগুলোর যোগফলকে আমরা এন ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এন টু মাইনাস এন ওয়ান সমান হচ্ছে কেসি আর টি, এন টু মাইনাস এন ওয়ান সমান হচ্ছে ডেল এন। তাহলে আমরা পেলাম যে কেপি সমান হচ্ছে কেসি আর টি ডেল এন। কি পেলাম আমরা? তাহলে আমরা পেলাম কেপি সমান কেসি আর টি ডেল এন। এল এন হচ্ছে এখানে উৎপাদ সমূহের মূল সংখ্যার যোগফল মাইনাস বিক্রিয়ক সমূহের মূল সংখ্যার যোগফল এর বিয়োগফল বা অন্তর। যদি উৎপাদ এবং বিক্রিয়কের মূল সংখ্যা সমান হয় সেক্ষেত্রে ডেল এন এর মান হবে 0। আর ডেল এন এর মান যদি 0 হয় তাহলে এই রাশিটা আর টি টু দি পাওয়ার 0 সমান হবে 1, অর্থাৎ সেই ক্ষেত্রে কেপি সমান হবে কেসি। এটাই হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। আমরা এখন ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন বিক্রিয়ার কেপি এবং কেসি এর মান প্রতিপাদন করব। এই ক্ষেত্রে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেটা নিম্নরূপে বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় উপনীত হয়। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাস, সেটা তাপ প্রয়োগ করলে উৎপন্ন করে ফসফরাস ট্রাইক্লোরাইড গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস। এখানে অবিয়োজিত ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজনের ফলে উৎপন্ন ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসের সাথে সাম্যাবস্থা উপনীত হয়। যদি সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসের আংশিক চাপ যথাক্রমে পি ফসফরাস পেন্টাক্লোরাইড, পি ফসফরাস ট্রাইক্লোরাইড এবং পি ক্লোরিন লেখা হয়, তাইলে আমরা বরক্রিয়া সূত্রানুসারে লিখতে পারি কেপি সমান উৎপাদ সময়ের আংশিক চাপের গুণফল
অর্থাৎ PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড ইন্টু পি অর্থাৎ প্রেসার আংশিক চাপ ক্লোরিন গ্যাস, নিচে হবে পি ফসফরাস পেন্টাক্লোরাইড। এভাবে আমরা কেপি এর মান লিখতে পারি। ধরি আমরা ভি আয়তনের একটি পাত্রে এ মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে তাপ প্রয়োগ করা হলো। তাপ প্রয়োগ করলে সেখান থেকে ধরি আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলফা মোল ক্লোরিন উৎপন্ন করলো। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফসফরাস পেন্টাক্লোরাইড অবিয়োজিত অবস্থায় থাকবে এ মাইনাস আলফা মোল। ফসফরাস পেন্টাক্লোরাইড অবিয়োজিত অবস্থায় থাকবে কতটুকু? এ মাইনাস আলফা মোল। কারণ হচ্ছে আমরা প্রথমে বিক্রিয়ার শুরুতে এ মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়েছিলাম এবং যখন বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছলো তখন সেখান থেকে আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়েছে। তাহলে আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হলে এই সমীকরণ অনুযায়ী আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন হবে এবং আলফা মোল ক্লোরিন উৎপন্ন হবে। সেটাকে আমরা সমীকরণের মাধ্যমে এইভাবে দেখাইতে পারি। দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাস বিয়োজিত হলো ফসফরাস ট্রাইক্লোরাইড গ্যাস প্লাস উৎপন্ন হলো ক্লোরিন গ্যাস। বিক্রিয়ার প্রারম্ভে ফসফরাস পেন্টাক্লোরাইড ছিল এ মোল, ফসফরাস ট্রাইক্লোরাইড ছিল 0 মোল, ক্লোরিন ছিল 0 মোল। সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড রয়ে গেল এ মাইনাস আলফা মোল, ফসফরাস ট্রাইক্লোরাইড হলো আলফা মোল, ক্লোরিন হলো আলফা মোল। তাহলে মোট মোল সংখ্যা কত হলো সাম্যাবস্থায়? সুতরাং সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা এ মাইনাস আলফা প্লাস আলফা মোল সমান হলো আলফা আলফা গেলে এ প্লাস আলফা মোল। তাহলে সুতরাং এখানে আমার 3টি গ্যাস আছে, একটি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, একটি ফসফরাস ট্রাইক্লোরাইড, আর একটি হচ্ছে ক্লোরিন। তাইলে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড এর মোল ভগ্নাংশ
ফসফরাস পেন্টাক্লোরাইডের মূল ভগ্নাংশ হচ্ছে কোনো পদার্থের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাত। তাইলে ফসফরাস পেন্টাঅক্সাইডের সাম্যাবস্থায় মূল সংখ্যা হচ্ছে A মাইনাস আলফা আর মোট মূল সংখ্যা হচ্ছে A প্লাস আলফা। তাইলে মূল ভগ্নাংশ হবে A মাইনাস আলফা বাই A প্লাস আলফা। অনুরূপভাবে সাম্যাবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইড এর মূল ভগ্নাংশ হবে A প্লাস আলফা, নিচে হবে, উপরে হবে এই ফসফরাস ট্রাইক্লোরাইডের মূল সংখ্যা আলফা বাই A প্লাস আলফা। এবং ক্লোরিনের মূল ভগ্নাংশ হবে আলফা বাই A প্লাস আলফা, কারণ সাম্যাবস্থায় ক্লোরিনের মূল সংখ্যা আলফা আর মোট মূল সংখ্যা হচ্ছে A প্লাস আলফা। তো আমরা জানি যে আংশিক চাপ হচ্ছে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মূল ভগ্নাংশকে যদি মোট চাপ দ্বারা গুণ করা হয় তাহলে আংশিক চাপ পাওয়া যায়। তাহলে সুতরাং সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড এর আংশিক চাপ PPCl5 সমান হবে A মাইনাস আলফা বাই A প্লাস আলফা ইন্টু P, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। অনুরূপভাবে সাম্যাবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইড এর আংশিক চাপ, সেটাকে আমরা প্রকাশ করব PPCl3 দ্বারা, সেটা সমান হবে আলফা বাই A প্লাস আলফা ইন্টু P। এবং সাম্যাবস্থায় ক্লোরিন এর আংশিক চাপ PCl2 সমান হবে আলফা বাই A প্লাস আলফা ইন্টু P, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের আংশিক চাপ বের করতে পারলাম। এখন আমরা যদি এই কেপি এর সমীকরণের মধ্যে সেটা বসাই দেই সাম্যাঙ্কের সমীকরণে, তাইলে আমরা কি পাই? আমাদের সমীকরণটা কি ছিল মনে আছে তো? যে এই কেপি সমান ছিল P, এদিকে লিখি, তাহলে সুতরাং কেপি সমান হলো PPCl3 ইন্টু Cl2, নিচে ছিল PPCl5। এই সমীকরণে যখন আমরা এই মানগুলো বসাই দেব তখন আমরা কি পাবো এই ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ আলফা বাই A প্লাস আলফা ইন্টু P। এরপরে আছে ক্লোরিনের আংশিক চাপ আলফা বাই A প্লাস আলফা ইন্টু P, তাহলে ইন্টু আলফা বাই A প্লাস আলফা ইন্টু P। নিচে হবে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ A মাইনাস আলফা বাই A প্লাস আলফা ইন্টু P। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাই দেখো, সমান হচ্ছে, এটা যদি আমরা গুণ করি উপরে হবে আলফা স্কোয়ার, নিচে হবে A প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু P স্কোয়ার, নিচে হলো A মাইনাস আলফা বাই A প্লাস আলফা ইন্টু P সমান
আলফা স্কোয়ার বাই এ প্লাস আলফা ইন্টু এ প্লাস আলফা ইন্টু এই যে পি স্কোয়ার লিখলাম গুণ, এটাকে যদি আমরা ভাগটাকে গুণ দিই তাহলে উল্টিয়ে যাবে এ প্লাস আলফা বাই এ মাইনাস আলফা ইন্টু পিটা নিচে চলে আসবে। তাহলে সেটা কাটাকাটি করলে পি আর পি স্কোয়ারে কাটা যাবে, এখানে থাকবে পি, আলফা এ প্লাস আলফা কাটা যাবে, তাহলে উপরে থাকবে আলফা স্কোয়ার ইন্টু পি বাই এখানে একটা একটা চলে গেলে এ প্লাস আলফা ইন্টু এ মাইনাস আলফা, তাহলে সমান হবে আলফা স্কোয়ার পি বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তাইলে আমরা কেপি এর রাশিমালা কি পেলাম, যে কেপি সমান হচ্ছে আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। এটাই হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন বিক্রিয়ার জন্য কেপি এর মান। যদি আমরা কেসি এর মান বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এই বিক্রিয়ার জন্য যদি আমরা কেসি এর মান বের করতে চাই, কেসি এর মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, অনুরূপভাবে আমাদেরকে পূর্বের মতো আমাদের মূল সংখ্যা বের করতে হবে, মোট মূল সংখ্যা সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা বের করতে হবে। এবং আমরা এই ক্ষেত্রে বাড়তি একটা জিনিস ধরে নেব, সেটা হচ্ছে আমরা প্রথমে বলেছিলামও যে আমরা ভি লিটার আয়তনের একটি পাত্রে বিক্রিয়াটি সংগঠিত করেছি। তাইলে একক আয়তনের মূল সংখ্যা হচ্ছে ঘনমাত্রা, সেখানে আমরা ঘনমাত্রায় নেব ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা বের করব এবং বিক্রিয়ার পরে যে উৎপন্ন হবে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস তার ঘনমাত্রা আমরা বের করব। তারপরে আমরা ঘনমাত্রা এককে সেটা কি করব, এই কেসি এর মান বের করব। তাহলে সেটা আমরা একটু দেখছি যে কেসি এর মান প্রতিপাদন। সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা আবার লিখে নিই যে ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাস সেটা বিয়োজিত হয়ে উৎপন্ন করলো ফসফরাস ট্রাইক্লোরাইড গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস। তাহলে আমরা ভি আয়তনের একটি বদ্ধ পাত্রে যদি বিক্রিয়াটি ঘটাই তাহলে সেই ক্ষেত্রে আলফা মোল কি হবে, ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হবে এবং উৎপন্ন হবে আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলফা মোল ক্লোরিন গ্যাস। সেই ক্ষেত্রে আমরা পূর্বের মতো লিখতে পারি, প্রারম্ভিক অবস্থায় এই ফসফরাস পেন্টাক্লোরাইড যদি এ মোল থাকে, এ মোল, ফসফরাস ট্রাইক্লোরাইড ছিল 0 মোল, ক্লোরিন ছিল 0 মোল। সাম্যাবস্থায় আলফা মোল বিয়োজিত হলে থাকবে এ মাইনাস আলফা মোল, এখানে হবে আলফা মোল, এখানে হবে আলফা মোল। তাহলে যদি বিক্রিয়াটি আমরা ভি আয়তনের একটি পাত্রে সংগঠিত করি তাহলে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড এর মোলার ঘনমাত্রা সেটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব PCl5, মোলার ঘনমাত্রা প্রকাশ করলাম। মোলার ঘনমাত্রা সমান হবে, এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের মূল সংখ্যা হচ্ছে
এ মাইনাস আলফা, আর আমার পাত্রের আয়তন ছিল ভি, তাইলে একক আয়তনের মূল সংখ্যা হচ্ছে মোলার ঘনমাত্রা, তাইলে এ মাইনাস আলফা বাই ভি। অনুরূপভাবে সাম্যাবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইড এর মোলার ঘনমাত্রা হবে আলফা বাই ভি। এটাকে আমরা একক লিখতে পারি মোল পার লিটার, মোল পার লিটার। এবং ক্লোরিন এর মোলার ঘনমাত্রা হবে আলফা বাই ভি মোল পার লিটার। তাহলে সুতরাং কেসি, এই বিক্রিয়ার জন্য কেসি এর মান হবে, কেসি সমান হবে বিক্রিয়ক সময়ের মোলার ঘনমাত্রার গুণফল, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডের মোলার ঘনমাত্রার গুণফল ইন্টু ক্লোরিনের মোলার ঘনমাত্রা, নিচে হবে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা। আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, ফসফরাস ট্রাইক্লোরাইডের মোলার ঘনমাত্রা হচ্ছে আলফা বাই ভি ইন্টু ক্লোরিনের হচ্ছে মোলার ঘনমাত্রা আলফা বাই ভি, আর ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা হচ্ছে এ মাইনাস আলফা বাই ভি। তাহলে আমরা পাচ্ছি এখানে আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ মাইনাস আলফা বাই ভি সমান হবে আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি বাই এ মাইনাস আলফা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই আলফা স্কোয়ার বাই ভি ইন্টু এ মাইনাস আলফা। তাহলে সুতরাং কেসি সমান হচ্ছে আলফা স্কোয়ার বাই ভি ইন্টু এ মাইনাস আলফা। তাহলে দেখা যাচ্ছে যে এই ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন বিক্রিয়ায় আমরা কেপি এর মান পেয়েছিলাম, যেটা কেসি এর মান সেটার সমান নয়। তাইলে আমরা বলতে পারি এই বিক্রিয়ার জন্য কেপি ইজ নট ইকুয়াল টু কেসি। এই বিক্রিয়ার জন্য কেপি ইজ নট ইকুয়াল টু কেসি। এখন আমরা অনুরূপভাবে আরও অনেক বিয়োজন বিক্রিয়া আছে, যেমন এই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন বিক্রিয়া আছে, তারপরে আমাদের হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া আছে। এইসব বিক্রিয়াগুলো আমরা নিজেরা করব এবং তাদের জন্য কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো একটি প্রশ্ন পরীক্ষায় আসে, সেটি হচ্ছে কেসি এর মান বা কেপি এর মান শূন্য বা অসীম হয় না কেন? অথবা প্রশ্ন এইভাবেও করে, কেপি এবং কেসি এর মান কি শূন্য হতে পারে? অথবা কেপি বা কেসি এর মান কি অসীম হতে পারে? তাহলে তোমরা সেই ক্ষেত্রে উত্তর কি দিবে? উত্তরটা দেখো কিভাবে আসছে, যে আমরা যে বিক্রিয়াটা লিখলাম এতক্ষণ, এই বিক্রিয়াটার জন্যে আমরা কেপি এর মান কি বের করেছিলাম বা কেসি এর মান কি বের করেছিলাম? যে এই যে বিক্রিয়াটা ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাস বিয়োজিত হয়ে উৎপন্ন করলো ফসফরাস ট্রাইক্লোরাইড গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস। এই বিক্রিয়ার জন্য এই কেসি সমান আমরা কি লিখলাম? যে উৎপাদ সময়ের ঘনমাত্রার গুণফল, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড এর ঘনমাত্রা ইন্টু ক্লোরিনের ঘনমাত্রা, নিচে লিখলাম আমরা বিক্রিয়কের ঘনমাত্রা
ঘনমাত্রা। তাইলে এই যে বিক্রিয়াটা তোমরা দেখো, আমার প্রশ্নটা কি ছিল যে কেসি এর মান শূন্য অথবা অসীম হতে পারে কি বা পারে না কেন। ঠিক আছে, যদি পারে কি বলে তাহলে তোমরা বলবে যে শূন্য বা অসীম হতে পারে না। কেন পারে না তার ব্যাখ্যা হচ্ছে যে কেসি এর মান যদি এখানে শূন্য হতে হয় তাহলে তোমার এই যে উৎপাদ আছে, উৎপাদের ঘনমাত্রার গুণফল আছে, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা এবং ক্লোরিনের ঘনমাত্রা, এদের অন্ততপক্ষে যে কোনো একটির মান শূন্য হতে হবে। যদি কোনো একটির মান শূন্য না হয় অথবা উভয়ের মান শূন্য না হয় তাহলে কেসি এর মান শূন্য হওয়া সম্ভব না। আর যদি এইখানে কোনো একটি উৎপাদের মান শূন্য হয়ে যায় তাহলে এই বিক্রিয়াটা আর বিপরীতমুখী হবে না। আমি এখানে কিন্তু উভমুখী বিক্রিয়া লিখেছি, ঠিক আছে, সাম্যাবস্থার কথা লিখেছি। এই সাম্যাবস্থা কখন হয়? যখন সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ যখন সমান হয় তখন সাম্যাবস্থা হয়। উভমুখী কখন হয়? যখন একটি বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপন্ন পদার্থ হয়, আবার উৎপন্ন পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়, সেটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাইলে এইখান থেকে যদি কোনো একটি পদার্থ না থাকে, সরাইয়া নেওয়া যায় বা শূন্য হয়ে যায় তাহলে বিপরীতমুখী বিক্রিয়া আর সম্ভব না। যেহেতু বিপরীতমুখী বিক্রিয়া সম্ভব না, এই জন্য এই কেসি এর মানও কি হবে না, কখনো শূন্য হবে না। কারণ শূন্য হতে হলে এখানে যে কোনো একটির মান শূন্য হতে হবে। অনুরূপভাবে কেপি এর মানও তোমরা সেইভাবেই ব্যাখ্যা দিবে যে কখনো শূন্য হওয়া সম্ভব নয়, কারণ এইখানে যে কোনো একটির মান শূন্য হতে হলে উৎপাদ যে কোনো একটি অথবা উভয় কি হতে হবে, বিক্রিয়াস্থল থেকে সরাইয়ে নিতে হবে। আর সরাইয়ে নিলে বিপরীত বিক্রিয়া ঘটা সম্ভব নয়। আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি এবং কেসি নির্ণয় করি। আরেকটি কথা ছিল যে অসীম হতে পারে কি? হ্যাঁ, অসীমও হতে পারে না। কেসি এর মান বা কেপি এর মান অসীমও হতে পারে না। কারণ অসীম হতে হলেও কি হতে হবে, এই যে আমরা যে ভগ্নাংশটা দেখছি তার ডান পাশে হর অবশ্যই কি হতে হবে, শূন্য হতে হবে। হর শূন্য হওয়ার অর্থ হচ্ছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড সম্পূর্ণ বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনে পরিণত হওয়া। কিন্তু যদি সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ 100% বিক্রিয়কে যদি উৎপাদে পরিণত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও উভমুখিতা আর থাকে না। এই জন্য এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের এই ঘনমাত্রা কখনো শূন্য হওয়া সম্ভব নয়। আর শূন্য না হলে এই কেসি এর মান কখনো অসীম হবে না। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো অবশ্যই। তো থ্যাংক ইউ। তোমরা আগামী ক্লাসে আসবে, আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।